নমস্কার সকলকে স্বাগত টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়িকাটা ঠিক বিকেল 4:57 ইঙ্গিত নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌমি। মূলত আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার প্রাথমিক বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরবো। তা হলো বিহারে ইতিমধ্যে এসআইআর চলছে, আর ঠিক সেই এসআইআর এর পালা এবার বাংলার বুকেও হতে যাচ্ছে। ঠিক শুনছেন আপনারা, তার কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেভাবে স্টেপ নেওয়া হচ্ছে, পদক্ষেপ করা হচ্ছে, এবং তার সঙ্গে বিএলওদের রীতিমতো তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। আর ঠিক এখান থেকেই জুজু দেখতে শুরু করেছে বাংলার সরকার। রাজ্য সরকার ইতিমধ্যে ভয় পেতে শুরু করেছে যে বিহারে এসআইআর হলে বাংলা এসআইআর হবে, আর তিনি সেটা হতে দেবেন না। আপনারা সবাই জানেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, এবং তার সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যে এক্ষেত্রে কোনো আইন তিনি মানবেন না। যে আইন তিনি সেদিন শো করেছিলেন সেই আইন তিনি মানবেন না। অর্থাৎ এক কথায় রাজ্য এই এসআইআর প্রক্রিয়াকে আগে ভাগেই নস্যাৎ করে দিতে চাইছে, অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বোঝাচ্ছেন। বাকি বিষয় সৌমি বলবে। ইতিমধ্যে আমরা জানি যে বিহারের 56 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই কিন্তু বাদ চলে গিয়েছে। এসআইআর প্রসঙ্গ ইতিমধ্যেই আমার সহকর্মী অঞ্জন জানিয়েছে। আপনাদের আরও এবার জানিয়ে রাখি যে এসআইআর এর বিরোধিতা ঠিক কারা কারা করছে, ভালো করে শুনবেন। আরজেডি, বাম, কংগ্রেস এরাও করছে, এবং এর সাথেও কিন্তু রয়েছে ইতিমধ্যে ইন্ডিয়া জোট। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রশ্ন আসছে যে বিহারে কি এই প্রথম এসআইআর হচ্ছে? উত্তরটা কিন্তু একেবারেই না। বিহারে এই প্রথম এসআইআর হচ্ছে না। এর আগেও বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল। এখন নির্বাচন কমিশন জানাচ্ছে যে এসআইআর হয়েছিল 2003 সালে বিহারে। সেই এসআইআরে যাদের নাম নথিভুক্ত হয়েছিল ভোটার তালিকায়, তাদেরকে কিন্তু এই মুহূর্তে আর কোনো সেভাবে নথিপত্র দিতে হবে না। তাদের বাধ্যবাধকতা কিন্তু সেভাবে কিন্তু নেই। কিন্তু 2003 সালের পর থেকে যারা 2024 সালের মধ্যে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, তাদেরকে কিন্তু বিশেষ কিছু নথিপত্র দিতে হবে। আর সেখান থেকেই কিন্তু রীতিমতো বেরিয়ে যাচ্ছে ভুয়ো ভোটার, রীতিমতো হচ্ছে বহিরাগতরা, অনুপ্রবেশকারীরা। এবার প্রশ্ন হচ্ছে, এখানে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে যে 2003 সালে আমি প্রথমেই বলেছিলাম যে এসআইআর এর বিরোধিতা করছে আরজেডি, কংগ্রেস এবং বাম। কিন্তু 2003 সালে বিহারের সরকারে কারা ছিল? আরজেডি ছিল। আর আজকে 2025 সালে এসআইআর এর বিরোধিতা করছে আরজেডি। খুব অবাক করা বিষয় যে 2003 সালে যেখানে 2002 থেকে 2005 সালে বিহারের পদে ছিলেন, বিহারের সরকার ছিল লালু প্রসাদ যাদবের স্ত্রী লাবড়ি দেবী, সেই লালু প্রসাদ যাদবের টিম কিন্তু এবার আরজেডি কিন্তু এবার এসআইআর এর বিরোধিতা করছে। কেন করছে? তার কারণ তখনকার 2003 সালের এসআইআর এবং 2025 সালের এসআইআর এর মধ্যে কিন্তু একটু তফাৎ রয়েছে। কারণ 2003 সালের এসআইআরে দেখা গিয়েছে যে কমিশনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে শুধুমাত্র ভোটার তালিকা থেকে রীতিমতো মানুষদের ভোটার কার্ডের নথি দেখে তখনকার এসআইআর এর বিচার করেছিল। আর এখন যেটা হচ্ছে, রীতিমতো তাদেরকে বিএলওদের কাছে গিয়ে নথিপত্র জমা করতে হচ্ছে। আর যেখান থেকেই কিন্তু রীতিমতো ভুতুড়ে ভোটার, অর্থাৎ ভুয়ো ভোটার উঠে আসছে অনুপ্রবেশকারীরা, উঠে আসছে বহিরাগতরা। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাতেও কি এসআইআর হতে পারে? বাংলাতেও কি, বিহারে যদি এসআইআর হতে পারে তাহলে বাংলাতে এসআইআর কেন নয়? আর এখানেই কিন্তু রীতিমতো এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে। আপনারা যে ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, যেখানে বৃহস্পতিবার কিন্তু সংসদের বাইরে এসআইআর এর জন্য কিন্তু রীতিমতো ইন্ডিয়া জোটও কিন্তু বিরোধিতা করেছে। কারণ এসআইআর তারা চাইছে না, এমনকি তৃণমূল সরকারও কিন্তু এসআইআর বাংলায় চাইছে না। তাহলে কি এখানে প্রশ্ন উঠছে, 2026-এর নির্বাচন আছে সামনে, তাহলে কি কোথাও গিয়ে এই যে সংখ্যালঘুদের ভোট, এই যে অনুপ্রবেশকারীদের ভোট, কোথাও কি 2026-এর নির্বাচনে ভোট বাক্সে গিয়ে প্রভাব পড়তে পারে যদি বাংলায় এসআইআর হয়? এখানে কিন্তু সবথেকে বড় প্রশ্ন। আর তার জন্যই কি বারবার বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বাংলায় আমরা এসআইআর করতে দেব না? অঞ্চল একেবারে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের দিকে আলোকপাত করেছে, তা হলো 2002 সাল থেকে 2005 সাল, অর্থাৎ বিহারে যে সময় সরাসরি লালু প্রসাদ যাদব এবং তার স্ত্রী
অর্থাৎ সরাসরি লাভলি দেবীর কথা বলা হচ্ছে, তিনি সেই সময় ছিলেন সরকারে। আর ঠিক সেখান থেকে দাঁড়িয়ে 2025 সাল, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের এসআইআর প্রক্রিয়ার দিকে কেন এত নজর পড়েছে, তার কারণ সেই সময় প্রক্রিয়া অন্যরকম ছিল, এখনকার প্রক্রিয়া আরও বেশি কঠিন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন এতটা কঠিন হচ্ছে। সম্প্রতি বিভিন্ন বিষয় দিক থেকে নির্বাচন কমিশন যেটা সন্দেহ করছে যে নেপাল এবং বাংলাদেশ এবং মায়ানমার এই তিনটি জায়গা থেকে অনুপ্রবেশকারীরা ক্রমাগত ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছে এবং তারা রীতিমতো ডেরা বসিয়ে রেখেছে। আর ঠিক সে কারণের জন্যই তারা এই বাসস্থান, যারা নিজেদের উদ্দেশ্যে শুধুমাত্র অন্য কোনো দেশ থেকে এসে এই দেশে কোনো রকম বৈধ নথি তাদের কাছে নেই, দিনের পর দিন ভারতীয় নাগরিকদের সুবিধে সুযোগ সে সব কিছুকে এক প্রকার হাতিয়ার করবার চেষ্টা করছে, তাদের সেখান থেকে দখল করবার চেষ্টা করছে সেই সব অনুপ্রবেশকারীরা। আর ঠিক সে কারণের জন্যই সেই অনুপ্রবেশকারীদের ধরতে, সেই রোহিঙ্গাদের ধরতে নির্বাচন কমিশনের এই স্টেপ, তারা একটা সন্দেহবশত এই কাজগুলো করছে। যদিও বা এক্ষেত্রে বিরোধী শিবিরের কথা নেহাত ফেলে দেওয়ার মতো নয়। কেন বলছি, তার কারণ অনেকের কাছেই হয়তো বিহারে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে প্রত্যন্ত গ্রাম, এবং সেই প্রত্যন্ত গ্রামে অনেকেই এরকম রয়েছেন যারা হয়তো সেভাবে পড়াশুনো জানেন না। তাদের ক্ষেত্রে কি হবে, তারা হয়তো ঠিকঠাকভাবে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন নথি হয়তো তাদের কাছে সেভাবে নেই। তাহলে তারা কি করবে? অর্থাৎ এক কথায় ভোটারদেরকে এখন প্রমাণ করতে হচ্ছে যে তারা ভোটার আদৌ কি নাকি নয়, অর্থাৎ তারা আদৌ ভারতীয় নাগরিক কিনা, এটা তাদেরকে প্রমাণ করতে হচ্ছে। আর ঠিক এখান থেকেই বিরোধীদের মূল দাবি যে কেন ভোটারদেরকে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ 326 নম্বর ধারাকে কার্যত তারা কোট আনকোট করে বলবার চেষ্টা করছে যে এটা ভারতীয় নাগরিকদের এক প্রকার ট্র্যাপে ফেলা হচ্ছে, ভারতীয় নাগরিকদের ইচ্ছে করে সমস্যার সম্মুখীন করা হচ্ছে। আর ঠিক সেজন্যই তারা রাস্তায় নেমেছে। আপনাদেরকে কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাচ্ছিলাম, যেখানে সরাসরি মল্লিকার্জুন খাড়গে তিনি এসআইআর এর একটি পোস্টার সরাসরি তিনি ছিঁড়ে ফেললেন। প্রিয়াঙ্কা গান্ধী তিনিও এই কাজ করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা এই কাজগুলো করে আদৌ কি কিছু করতে পারবেন? বিরোধী শিবির যতই এই চেষ্টা করুক, আদৌ কি কিছু করতে পারবেন? উত্তরটা হলো না। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট সংশোধন প্রক্রিয়া, অর্থাৎ ভোটার সংশোধন তালিকা, সেটা বের হবেই। ঠিক যেমনটা বিহারের ক্ষেত্রে প্রায় 90% প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন প্রত্যেকেই যে সেখানে না পড়ালেখা মানুষের সংখ্যাটাও অনেকটাই বেশি। সেক্ষেত্রেও 90% কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে বাংলায় রাজনীতির সচেতনতা প্রচুর রয়েছে আর সাধারণ মানুষ এই বিষয়গুলোতে যথেষ্ট অবগত। তাই বাংলায় এটা হওয়াটা আরও বেশি সহজ। যদিও বা নামটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এনআরসি ইস্যুতে বারংবার সরব হয়েছেন। আর ঠিক এই ইস্যুতেও ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্পষ্টত বলে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে 21-এর মঞ্চ থেকে, যেমনটা সরাসরি রাখা হয়েছে তার মুখ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে এসআইআর তিনি কোনোভাবেই হতে দেবেন না। দেখুন, একদিকে যখন বিহারে তেজস্বী যাদব তিনি সরাসরি ভোট বয়কটের ডাক দিচ্ছে, তখন ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এসআইআর এর বিরোধিতা করে ভোট বয়কটের ডাক না দিলেও তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি প্রতিবাদের মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়াকে সরাসরি বাংলা থেকে উৎখাত করবেন। কিন্তু প্রশ্ন, এই এত কিছু করা হচ্ছে কিসের জন্য? করা হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য, ভারতীয় নাগরিকদের সুযোগ সুবিধার জন্য, যেন যারা প্রকৃত ভোটার তারাই শুধুমাত্র ভোটটা দিতে পারে। এবার এখানে প্রশ্ন রয়েছে সাল কত থেকে কত, অর্থাৎ 1 জুলাই 1987 সাল থেকে 2003 সাল, যেটা বিহারের ক্ষেত্রে, আর বাংলার ক্ষেত্রে সেটাই হচ্ছে 2002 সাল। কেন করা হচ্ছে? তার কারণ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা সরাসরি 2003 সালে লাস্ট হয়েছিল বিহারে, বাংলার ক্ষেত্রে হয়েছিল শেষ 2002 সালে। খুব স্বাভাবিকভাবে এই পর্যায়টাকেই ধরা হচ্ছে আসল মেথড, অর্থাৎ 1987 থেকে 2003। এবার খুব স্বাভাবিকভাবে অনেকের মধ্যে প্রশ্ন আসতে শুরু করবে, তাহলে 87 সালটাকে কেন করা হচ্ছে? তার কারণ 85 সালে শেষ জন্ম এবং মৃত্যুর পঞ্জীকরণ করা হয়েছিল। তার আগে অর্থাৎ তারপরে আর সেভাবে কিছু করা হয়নি, এবং 87 থেকে 2003 সাল অবধি এটাও একটা স্লট রয়েছে, টাইম স্লট রয়েছে, যেখানে এই প্রক্রিয়াগুলো হয়েছে বিভিন্ন রকমভাবে। কখনো 1952 থেকে 57, কখনো বা 62, কখনো বা 67, এরকম বিভিন্ন প্রসেসে হয়েছে। তারিখগুলো আপনারা নিজেরাও পেয়ে যাবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্পষ্টত প্রেস বিবৃতি দিয়ে
সরাসরি সাংবাদিক বৈঠক না করলেও তাদের অফিসিয়াল সাইটে এটা স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে এসআইআর প্রক্রিয়া সেভাবে না হলো, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই যে প্রসেস, এই নাম দিয়ে এরকম কোনো প্রসেস সরাসরি না হলেও, এটা প্রথমবার হলেও এইরকম প্রসেস অনেকবারই হয়েছে, যেটা অনেকটা বলা হচ্ছে অ্যানেক্সার 3 এবং 4 এর কথা। অর্থাৎ এক কথায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া কিন্তু প্রথমবার নয়, এই প্রক্রিয়া এর আগেও হয়েছে। ঠিক যেমনটা আমার সহকর্মী বলছিল সৌমি, যে বিএলওরা ঠিক বাড়িতে বাড়িতে গিয়ে একবার হলো চেক করে নিতেন যে আদৌ এটা বৈধ ভোটার কিনা। আপনাদের মনে অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বৈধ ভোটার বলতে কি বোঝানো হচ্ছে? বৈধ ভোটার বলতে এটা বোঝানো হচ্ছে যে আপনারা অর্থাৎ বাংলাদেশে, বিশেষ করে আপনারা প্রত্যেকে জানেন যে 71 সালে ভারত এবং বাংলাদেশের যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, বিশেষ করে ওই পাকিস্তানকে কেন্দ্র করে, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আর ঠিক সে কেন্দ্র করে ভারতের মধ্যে যে দাবি উঠেছিল, ভারতের মধ্যে যে বিভিন্ন রকম সমস্যার উৎপাত হয়েছিল, উত্তরণ হয়েছিল, ঠিক সেখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। আর ঠিক সেখান থেকে এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে যারা ভারতীয় নাগরিক, অর্থাৎ যাদের কাছে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে এবং এরকম বিবিধ নানান রকম জিনিস রয়েছে, এই সবগুলো থাকলে পরে আপনি ভারতীয় নাগরিক। আপনি নিজেও জানেন হয়তো যে আপনি ভারতীয় নাগরিক, তা সত্ত্বেও একটা জুজু দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলছি এই এতগুলোই কি থাকতে হবে? না, এরকম কোনো বিষয় কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে, যদি আপনাদের জন্ম শংসাপত্র না থাকে, এটা ছাড়াও আরও অনেক পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো থাকলে পরে আপনি ভারতীয় নাগরিক, এটা প্রমাণিত হয়ে যায়। কিন্তু এবার এই কথাটি যখন আমি বললাম ভারতীয় নাগরিক প্রমাণিত হয়ে যায়, তখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে শুরু করবে, তাহলে কি এসআইআর প্রক্রিয়া আর এনআরসি প্রক্রিয়া একই জিনিস? না, এক্ষেত্রেও উত্তর সরাসরি না। তার কারণ এনআরসির বিষয় সম্পূর্ণ আলাদা জিনিস, এসআইআর একেবারেই আলাদা। এসআইআর প্রক্রিয়া সরাসরি ভোটার তালিকা সংশোধন, আর এনআরসি প্রক্রিয়া আপনারা প্রত্যেকেই জানেন, অবগত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে এনআরসি একটু হলেও লিঙ্ক রয়েছে। কেন লিঙ্ক রয়েছে? তার কারণ আখেরে সাধারণ মানুষ, ভারতীয় নাগরিকরাই ভারতের জন্য ভোট দেবেন, এটাই তো স্বাভাবিক। আর ঠিক এসআইআর প্রক্রিয়ার মধ্যে এটাই নিবন্ধিত করবার চেষ্টা করা হচ্ছে, যেন ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারে, অনুপ্রবেশকারীরা নয়। এক্ষেত্রে একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে, কেন অনুপ্রবেশকারীদেরকে রোখা হচ্ছে, একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের প্রত্যেকের মনে হতে পারে অনুপ্রবেশকারীদেরকে কেন এতটা সামনে হাইলাইট করে আনা চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আচ্ছা ভেবে দেখুন তো, ধরুন আপনি দাঁড়িয়েছেন ভোটে, সাপোজ আপনি ভোটে দাঁড়িয়েছেন এবং আপনার সঙ্গে আপনার বন্ধু ভোটে দাঁড়িয়েছে। চিন্তা করে দেখুন যে এখানে আপনারা যে এরিয়ায় দাঁড়িয়েছেন সেই এরিয়ার মধ্যে অনেকে অনুপ্রবেশকারী রয়েছে। আমি ধরছি সেই পঞ্চায়েতের ক্ষেত্রে কিংবা সেই বিধানসভার ক্ষেত্রে ভিত্তিকে আলোচনা করব। বিধানসভার ক্ষেত্রে কোনো একটি বুথে ধরুন 1 লক্ষ লোক রয়েছে, সাপোজ 1 লক্ষ লোক রয়েছে, আর ঠিক সেই 1 লক্ষের মধ্যে 70,000 সরাসরি 70,000 হচ্ছে অনুপ্রবেশকারী, 30,000 বৈধ ভোটার যারা সরাসরি এই ভারতের নাগরিক। এই 70,000 ভোট আপনার বন্ধুকে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ সেই 70,000 ভোট যারা অনুপ্রবেশকারী, যারা ভারতের সম্বন্ধে কিচ্ছু ভাবছে না, তাদের কিচ্ছু যায় আসে না, ভারত অগ্রগতির দিকে যাবে কি যাবে না, তারা সরাসরি ভোট আপনার বন্ধুকে দিয়েছে। তাহলে আপনি কি করবেন? আপনি সেই 30,000 ভোট পেয়ে কি জিততে পারবেন? নাও জিততে পারেন। অথবা এটা এই জিনিসটা আবার উল্টোও হয়ে যেতে পারে, অর্থাৎ এই 70,000 ভোট আপনার ক্ষেত্রে চলে যেতে পারে, যেটা হয়তো আপনার বন্ধুর পাওয়ার কথা ছিল। অর্থাৎ এক কথায় বৈধ ভোটার না হলে তারা আদৌ সাধারণ মানুষ হিসেবে ভারতের কথা ভাববে কি? চিন্তা করে দেখুন। তার কারণ আপনারা প্রত্যেকে জানেন বাংলাদেশে সম্প্রতি যে ঘটনাগুলো দিনের পর দিন সামনে আসছে, শুধুমাত্র ভাষাভিত্তিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে একের পর এক পারদ চলেছে। আর ঠিক সেই বাংলাদেশি যদি তারা ভারতে প্রবেশ করে কোনো রকম বৈধ নথি না থেকে, তারা কি ভারতের অগ্রগতির কথা ভাববে? নিশ্চয়ই ভাববে না। আর ঠিক এখান থেকে প্রশ্ন আসতে শুরু করেছে এসআইআরে, যেখানে সরাসরি বৈধ নাগরিক হওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। আর ঠিক এখান থেকেই সরাসরি আপনাদের সামনে একটি প্লেট রাখছি, যেখান থেকে আপনাদের আরও বেশি বিস্তারিত আপনাদের পরিষ্কার হবে এই বিষয় নিয়ে। দেখা প্রশ্ন আসছে সরাসরি, তবে কি ভোটার তালিকায় মৃতদের নাম থাকা উচিত? কি মনে করছেন আপনারা? সত্যি কি ভোটার তালিকায় মৃতদের নাম থাকা উচিত? এই বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। প্রশ্ন নম্বর 2, ফেক ভোটার বা অনুপ্রবেশকারীদের ভোটদানে অধিকার দেওয়া দরকার, আপনাদের কি মতামত? সরাসরি 2 নম্বর প্রশ্ন আপনাদের সামনে রাখছি। এবার 3 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির 2 জায়গায় ভোটদানের অধিকার দেওয়া উচিত কি?
আমি এখানে সরাসরি আপনাদের সামনে যেটা বোঝানোর চেষ্টা করছি তা হলো এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেরা বিবেচনা করুন এবং তারপরে আপনারা ডিসাইড করুন যে এসআইআর প্রক্রিয়া হওয়া দরকার নাকি হওয়া দরকার নয়। রাজনীতি নয়, কোনো তৃণমূল, কোনো বিজেপি, কংগ্রেস, সিপিআইএম নয়, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনাদেরকে এই তিনটে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। ইঙ্গিতের এই অনুষ্ঠান থেকে আমি এবং সৌমি এই প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিলাম। এবার আপনারা ডিসাইড করুন যে এই তিনটি প্রশ্নের ক্ষেত্রে আপনাদের উত্তর কি হতে পারে। এবার আমরাও ভারতীয় নাগরিক, কিছুক্ষণের জন্য দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী থেকে বেরিয়ে গিয়ে সাধারণ কর্মী হিসেবে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এক ব্যক্তির দুই জায়গায় নাম থাকা কোনো মতেই উচিত নয়। কেন উচিত নয়? তার কারণ ধরুন এখানে বাংলার একজন ভোটার রয়েছে, সে কর্মক্ষেত্রে পাটনায় চলে গিয়েছে কিংবা বিহারে চলে গিয়েছে, এবং সেই বিহারে যখন তিনি যাচ্ছেন বিহারের যাবতীয় সুযোগ সুবিধা তিনি নিচ্ছেন, কিংবা বাংলায় থেকে বাংলায় যে সাধারণ মানুষরা রয়েছে তারা হয়তো সেই সুযোগ সুবিধে নিচ্ছে বাংলার তরফ থেকে। এবার ধরুন বিহারে গিয়ে সে দিনের পর দিন সেখানেই থেকে গিয়েছে, বাংলার সঙ্গে তার কোনো রকম অ্যাটাচমেন্ট নেই। তাহলে বাংলার অগ্রগতির ক্ষেত্রে সেই মানুষটি যেখানে তার দুটো জায়গাতেই ভোটার লিস্টে তার নাম উঠিয়ে নেওয়া হচ্ছে, তাহলে কি সঠিকভাবে ভোটের বিবেচনা করা হবে? উত্তরটা আপনারা দেবেন। খুব স্বাভাবিকভাবে 2 নম্বর প্রশ্ন আরও একবার আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, যেখানে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে 2 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন সেটা হওয়া উচিত নয়। ফেক ভোটার বা অনুপ্রবেশকারীদের ভোটদানে অধিকার দেওয়া দরকার। কিছুক্ষণ আগে আপনাদের উত্তর দিয়ে দিয়েছি যে অনুপ্রবেশকারীরা যদি ভোটদান করে তাহলে ভারতের সর্বোপরি কি কি ক্ষতি হতে পারে। দেখুন, ভারত হোক বা বাংলা হোক বা বিহার হোক বা যে কোনো রাজ্য হতে পারে, সেই রাজ্যের ক্ষেত্রে সেই রাজ্যের অগ্রগতির ক্ষেত্রে সাধারণ মানুষকে সবার আগে এগিয়ে আসতে হয়, তার কারণ তারা ভোটদান প্রক্রিয়াটা সম্পন্ন করেন এবং তারপরেই আমরা জনপ্রতিনিধিদেরকে বেছে নিই এবং তারা জনকল্যাণমূলক কিছু কাজ করেন কিংবা সমাজের উন্নয়ন করবার চেষ্টা করেন কিংবা সাধারণ মানুষের অগ্রগতির জন্য কিছু চেষ্টা করে থাকেন। কিন্তু যদি সেখানে অনুপ্রবেশকারীরা দিনের পর দিন প্রবেশ করতেই থাকে এবং তারা ভোটদান প্রক্রিয়া সরাসরি যোগদান করে, তাহলে প্রশ্ন আসতে শুরু করবে আদৌ এই অনুপ্রবেশকারীরা ভারতের কিংবা যেই স্টেটের প্রবেশ করে রয়েছে সেই স্টেটের আদৌ অগ্রগতি চাইবে কিনা। উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রেই না। তার কারণ এমনও কিছু ইস্যু সামনে আসছে, এমনও কিছু ছবি সামনে আসছে যেখানে সরাসরি সেই সব অনুপ্রবেশকারীরা যখন তাদেরকে বৈধ নথি দেখানোর কথা বলা হচ্ছে তখন তারা আবারও বাংলাদেশে ফেরত যাওয়ার কথা বলছে, আবারও বাংলাদেশের সরাসরি সেই সীমান্তবর্তী এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাদের সম্প্রতি আপনাদের মনে থাকবে এই লস্করি তৈবার থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যাদের এই অনুপ্রবেশকারীদের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে, এরকম অনেক ছবি আপনাদের সামনে রয়েছে। তাই কতটা ভয়ানক এই অনুপ্রবেশকারী, কতটা ভয়ানক এই রোহিঙ্গা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ এটা ব্যাপারটা বুঝে গিয়েছেন এবং অবগত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তেজস্বী যাদবকে নিয়ে। 3 নম্বর প্রশ্নের উত্তরও একই রকম। 3 নম্বর প্রশ্নটাও একবার দেখিয়ে নিই। এক ব্যক্তির দুই জায়গায় ভোটদানের অধিকার দেওয়া উচিত কিনা সেটাও আপনাদের সামনে বুঝিয়ে দিয়েছি, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে সরাসরি তেজস্বী যাদবকে নিয়ে। তেজস্বী যাদব যিনি সরাসরি ভোট বয়কট করছেন, সত্যি কি গণতন্ত্রে কোনো নেতা ভোটকে বয়কট করতে পারেন? কি বলছেন তিনি, একবার দেখাই। तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है। और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का। दूसरे पार्टियों से भी आप बात कीजिएगा, हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी? चंडीगढ़ जैसा तुम लोग काम करोगे तो क्या मतलब रह जाएगा? तो हम लोग इस पे गंभीर होकर के चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं। ये विकल्प हमारे पास खुला है। उनको लग रहा है कि चुनाव हार जाएंगे, जब तक नकली वोटर नहीं रहेगा तब तक चुनाव कैसे जीतेंगे? तो नकली वोटर के आधार पर जब जालसाजी ही करना है तो जालसाजी का क्या जवाब है? जब जालसाजी पकड़ी गई तो कहेंगे कि अब हम चुनाव नहीं लड़ेंगे। ये तो आपको निर्णय करना है। बहानेबाजी वाला ये बयान है जिससे बाद में वो कहें हमने तो पहले ही कहा था कि हमारी हार का कारण SIR है, जबकि तेजस्वी यादव एवं भारत का विपक्ष अकेला वाहिद विश्व का वो विपक्ष है जो ऐसे मतदाताओं को जो हमारे देश के नहीं है, जिनसे आंतरिक सुरक्षा को खतरा हो सकता है, जिनसे सांप्रदायिक सद्भाव को खतरा हो सकता है, उनको मतदाता बनाने के लिए
सारे लोग लगे हुए हैं। और जब चुनाव आयोग मतदाता पुनरीक्षण सूची केवल एक ही बात पूछी जा रही है, यदि आप भारत के नागरिक हैं तो उसके पक्ष में आप एविडेंस दें। तो उन लोगों के पास भारत में संपत्ति का, जमीन का, खसरा का, खतौनी का, मकान का, भूस्वामी होने का कुछ नहीं है। तो ये हार के पूर्व हार की আপনারা শুনলেন যেমনটা তেজস্বী যাদব জানালেন, তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন। তিনি জানাচ্ছেন যে রীতিমতো যে লাখো ভোটার, বিভিন্ন 56 লক্ষ ভোটার ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার বক্তব্য যে এই ভোটাররাই একটা সময় মোদিজিকে ভোট দিয়েছে, তারা বিভিন্ন সরকারি নির্বাচনে যোগদান করেছে, আজকে তাদেরকেই বাদ দেওয়া হয়েছে, তাহলে ভোট পর্বের দরকার কি? এমনটাই কিন্তু বক্তব্য রাখলেন তেজস্বী যাদব এই এসআইআর এর কারণে। এবার প্রশ্ন হচ্ছে যে এই বাংলাতে কি, যেমনটা বিহারে এসআইআর হয়েছিল লাস্ট 2003 সালে, তাহলে বাংলায় কি আগে এসআইআর হয়েছিল? হ্যাঁ হয়েছিল। 2002 সালে লাস্ট বাংলায় এসআইআর হয়েছিল এবং সেটাকেই কিন্তু বেস ধরা হচ্ছে এসআইআর। যদি বাংলায় এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু 2002 সালে যাদের নাম ভোটার তালিকায় ছিল সেই মানুষদেরকে কিন্তু আর কোনো নথিপত্র দিতে হবে না, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। কিন্তু 2003 সাল থেকে 2024 সালের মধ্যে যাদের ভোটার কার্ডে নাম নথিভুক্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সেই এসআইআর এর কিন্তু বিভিন্ন নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কিন্তু এসআইআর এর নথিভুক্ত হতে হবে। এবং বিহারে যা যা নথিপত্র চাওয়া হয়েছে এই মুহূর্তে এসআইআর এর তরফ থেকে, সেই নথিপত্র কিন্তু বাংলাতেও চাওয়া হতে পারে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলায় এসআইআর হবে, বিহারে হয়েছে যখন, তাহলে বাংলাতেও এসআইআর হওয়া উচিত। এবার কিন্তু এখানে কিন্তু বাদ সাধছে তৃণমূলের সরকার, কারণ তাদের বক্তব্য যে বাংলায় এসআইআর হবে না, হওয়া যাবে না। তার কারণ রীতিমতো এসআইআর করলে সেখান থেকে কিন্তু বহিরাগতরা বাদ পড়ছে, অনুপ্রবেশকারীরা বাদ পড়ছে, সংখ্যালঘুদের মধ্যেও কিন্তু কিছু বাদ পড়ছে। আর যেই কারণে সামনেই 2026-এর নির্বাচন, আর 2026-এর নির্বাচনের কারণেই কিন্তু ভোট বক্সে যথেষ্ট প্রভাব পড়তে পারে, কারণ অনেক সংখ্যক ভোটার কিন্তু এই এসআইআর এর কারণে বাংলা থেকেও কিন্তু বাদ চলে যাবে বিহারের মতোই। বিহারেও যেমন 56 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, ঠিক তেমনই বাংলাতেও যদি এসআইআর হয় সেক্ষেত্রে 2026-এর নির্বাচনে তৃণমূল সরকারকে কিন্তু রীতিমতো একটা বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একেবারে তাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিহারের ক্ষেত্রে তেজস্বী যাদব যে বারণ করছেন, কিন্তু কেন বারণ করছেন, কি প্রভাব পড়তে পারে বিহারের ক্ষেত্রে, সেটা একবার দেখাবো। নাম বাদ যাওয়া 61 লাখ ভোটারের মধ্যে 21.6 লাখ মৃত্যু ভোটার, অর্থাৎ এনারা মারা গিয়েছেন। 31.5 লাখ ভোটার বিহারের বাইরে চলে গিয়েছেন। 7 লক্ষ ভোটার নাম রয়েছে একাধিক জায়গায়। আমি একবার বলবো এই টোটাল বিষয়টিকে একবার দেখুন তো। 21.6 লাখ মৃত্যু ভোটার যারা মারা গিয়েছেন, 31.5 লাখ যারা বিহারের বাইরে চলে গিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ পার্মানেন্ট যেতে পারেন, অর্থাৎ সরাসরি তারা আর কোনোদিনও বিহারে ফিরবেন না, অথবা এরকম হতে পারে যে তারা বিহারে শুধুমাত্র ভোটের সময় আসে। এরকম সংখ্যাটাও এই 31.5 লক্ষের মধ্যে আসতে পারে। কিন্তু 7 লক্ষ ভোটার যাদের নাম রয়েছে একাধিক জায়গায়, কি বলবেন তাদের বিষয়ে? যারা মৃত ভোটার, তাদের কি ভোটার লিস্টে নাম থাকা দরকার? আপনি কি এটা কনফার্মেশন দিয়ে বলতে পারবেন? কোনো রাজনৈতিক নেতারা এটা কনফার্ম দিয়ে বলতে পারবে, কোনোভাবে সরাসরি তাদের ভিত্তি থেকে কি তারা এটা বলতে পারবে যে এই 21.6 লাখ যারা মৃত ভোটার তাদের নামে কেউ ভোট দিচ্ছেন না? কেননা ভোটার তালিকায় তো আলাদা করে লেখা নেই যে তারা মারা গিয়েছেন। ইনফ্যাক্ট ইলেকটোরাল রোলেও লেখা রয়েছে কিনা সেটা নিয়েও একটা বড় সন্দেহ রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের দিকে যদি কেউ প্রশ্ন তোলে যে এটা তো আপনাদের কাজ, সেই জন্যই তো তারা সংশোধনটা করতে চাইছেন, যেন কেউ এটা বলতে না পারে যে হ্যাঁ নির্বাচন কমিশন ভুল পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ এখানে কোনো পার্টি বা কোনো পলিটিক্স বা কিংবা কোনো দলের সুবিধের জন্য এটা করা হচ্ছে না। এটা মাথায় রাখতে হবে যে যদি এনডিএ সরকার কিংবা বিজেপি হয়, কংগ্রেস হয়, তৃণমূল কংগ্রেস হয় কিংবা সিপিআইএম, যে কোনো দলের হতে পারে, আখিরে ভোটার বাদ গেলে সেটা বিজেপিরও বাদ যাবে, তৃণমূল কংগ্রেসেরও বাদ যাবে, কংগ্রেসেরও বাদ যাবে, সিপিআইএমেরও বাদ যাবে, ডিএমকেরও বাদ যাবে, আপেরও বাদ যাবে, যদি অনুপ্রবেশকারীরা তাদেরকে ভোট দিয়ে থাকেন, যদি অনুপ্রবেশকারীরা এতদিন ধরে বিজেপিকে সাপোর্ট করে থাকেন, যদি অনুপ্রবেশকারীরা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে থাকেন, তবেই
অর্থাৎ এই 21.6 লাখ যারা মৃত ভোটার, যেটা বিহারের পার্সপেক্টিভে আমি বোঝানোর চেষ্টা করছি, এই বিহারের ক্ষেত্রে এই মৃত ভোটারের নাম নিয়ে যেন কেউ ভোট না দিতে পারেন, তাই জন্য তাদেরকে বাতিল করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে 31.5 লাখ ভোটার, এদের মধ্যে দেখতে হবে তো যে কারা বিহারে এতদিন ধরে থাকছেন, বা ধরুন বিহারে বাসিন্দা কিন্তু তারা রাজস্থানে গিয়ে কাজের সূত্রে পুরোপুরি পার্মানেন্ট সেখানে সেটেল হয়ে গিয়েছেন, দেখতে হবে তো। এবং তারা পুরোপুরি পাকাপাকি চলে গিয়েছেন, এরকমও খবর রয়েছে যে 31.5 লাখ এরা তারা অন্য কোনো রাজ্যে গিয়ে বসবাস করছেন। চিন্তা করে দেখুন তাহলে এই 31.5 লাখ ভোটার, তাদের নাম নিয়ে যে এখানে ভোট হয়নি এর কি গ্যারান্টি দিতে পারবেন আপনারা? এবং তার সঙ্গে সঙ্গে এই 7 লাখ ভোটার যাদের একাধিক জায়গায় নাম রয়েছে, সেক্ষেত্রে কি করবেন? ধরুন বিধানসভা ভোট, সেই আর ঠিক সেই বিধানসভা ভিত্তিক ভোটের ক্ষেত্রে কোনো একটি বুথে কারো নাম রয়েছে সঞ্জয় সরকার, আমি জাস্ট নাম ধরছি, সঞ্জয় সরকার 1 নম্বর বুথে সঞ্জয় সরকার নাম রয়েছে, 5 নম্বর বুথেও সঞ্জয় সরকার নাম রয়েছে, কিংবা ধরুন বিধানসভা যে কোনো একটা বিধানসভা রয়েছে, পাটনা একটি বিধানসভা রয়েছে এবং অন্য একটি জায়গাতে আরেকটি বিধানসভা রয়েছে, দুটো বিধানসভাতেই এই সঞ্জয় সরকার নামটা রয়েছে। তাহলে এই একটা সঞ্জয় সরকারের নামে যে কেউ জিতেও যেতে পারেন কিংবা হেরেও যেতে পারেন। অর্থাৎ একটা সঞ্জয় সরকার হয়তো অন্য কোনো বিধানসভায় কোনো একজন বিধানসভা ভিত্তিক একজন বিধায়ক বানাচ্ছেন, অন্য এই একই সঞ্জয় সরকার অন্য একটি বিধানসভার ক্ষেত্রে অন্য একজন বিধায়ককে হারিয়ে দিচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন এই সঞ্জয় সরকার একটাই নাম একাধিক জায়গায় থাকলে পরে কত বড় এফেক্ট করতে পারে। আর ঠিক সেই রকম ভোটারের সংখ্যা 7 লক্ষ, অর্থাৎ এই 7 লাখ ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায়। এবার আপনারা বিবেচনা করুন যে আদৌ তাদের নাম থাকা উচিত কিনা। এবার নেক্সট প্লেট আপনাদের সামনে রাখবো, দেখুন 61 লাখ ভোটার কম হবে বিহারে। সৌমি, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার বলেছেন ভারতীয় সংবিধান ভারতের গণতন্ত্রের জননী। এবার যে প্লেটটা আপনাদের দেখাচ্ছি, মোট ভোট থেকে 7% ভোট কম হবে। ইতিমধ্যে 61 লাখ ভোট কম হবে, 7% ভোট কম হবে। প্রত্যেক বিধানসভায় ভোট কমবে 23,045টি ভোটারের। এর প্রভাব পড়বে 176টি বিধানসভায়। 61 লাখ ভোটার রীতি ভোট কিন্তু কম হবে বিহারে। 61 লাখ ভোটার কম হবে বিহারে। মোট ভোট থেকে 7% ভোট কম হবে। প্রত্যেক বিধানসভায় ভোট কমবে 23,045 ভোটার। এর প্রভাব পড়বে 176টি বিধানসভায়। আপনাদের এই বিষয়ে আরেকবার জানাই, নির্বাচন কমিশন ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার জানিয়েছেন ভারতীয় সংবিধানের ভারতের গণতন্ত্রের জননী। নির্বাচন কমিশন কি কয়েকজন মানুষের দ্বারা বিভ্রান্ত হয়ে মৃত ভোটার, স্থায়ীভাবে অভিবাসী ভোটার, 2 জায়গায় ভোট দেওয়া ভোটার, ভুয়ো ভোটার অথবা বিদেশি ভোটারদের নামে প্রথমে বিহারে তারপরে সারা দেশে ভুয়ো ভোট দেওয়ার পথ তৈরি করবে? কমিশনের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে সংবিধান বিরোধী পথে হাঁটা কি শুধু বিরোধীদের খুশি করার জন্য যুক্তিযুক্ত এবং অবাধ নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপ কি অপরিহার্য নয়? কমিশন আরো প্রশ্ন তোলে, নির্বাচন কমিশনের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি একটি বিশুদ্ধ ভোটার তালিকায় কি নয় এক শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি? তারা সব নাগরিককে রাজনৈতিক মতভেদ পেরিয়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর গভীরে চিন্তা করার আহ্বান জানায়। এই সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত বিহারে 56 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে 20 লক্ষ মৃত, 28 লক্ষ অন্য কেন্দ্রে চলে যাওয়া, 61 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই বিশাল সংখ্যক নাম মুছে ফেলা নিয়ে বিরোধীদের অভিযোগ, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত। আর তা করা হচ্ছে বিজেপির নির্বাচনী সুবিধার জন্য। এই ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা ক্রমাগত আলোচনার দাবি জানিয়ে আসছে। তবে সভাপতির পক্ষ থেকে তাৎক্ষণিক আলোচনা অনুমোদন না পাওয়ায় লোকসভা ও রাজ্যসভায় বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে সুপ্রিম কোর্টেও এই প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহারে। শীর্ষ আদালত ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও এর সময় নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি কমিশনকে আধার, ভোটার আইডি ও রেশন কার্ড এই 3টি পরিচয়পত্রকেই গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনার নির্দেশ দিয়েছে। অর্থাৎ এক কথা সৌমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছে,
এই প্রত্যেকটি নথি কিন্তু আপনাদের যোগ্যতা প্রমাণ করে দিচ্ছে, আমাদের যোগ্যতা প্রমাণ করে দিচ্ছে। আমরা যারা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী, আমাদেরও এই বিষয়ে অবশ্যই অবগত থেকে এই বিষয়ে অংশগ্রহণ করতে হবে যদি এসআইআর প্রক্রিয়া বাংলার ক্ষেত্রে লাগু হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে লাগু হবে কি হবে না। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সূত্র মারফত যেমনটা জানতে পারছি, শুধুমাত্র বিহার নয়, বিভিন্ন জায়গায় দেশের প্রত্যেকটি রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া লাগু হবে। সেটা ভোটের কেন্দ্রিকে দেওয়ার পথ তৈরি করবে। কমিশনের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, সংবিধান বিরোধী পথে হাঁটা কি শুধু বিরোধীদের খুশি করার জন্য যুক্তিযুক্ত এবং অবাধ নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপ কি অপরিহার্য নয়। কমিশন আরও প্রশ্ন তোলে, নির্বাচন কমিশনের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি একটি বিশুদ্ধ ভোটার তালিকায় কি নয় এক শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি। তারা সব নাগরিককে রাজনৈতিক মতভেদ পেরিয়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর গভীরে চিন্তা করার আহ্বান জানায়। এই সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন জানিয়েছে, এখনো পর্যন্ত বিহারে 56 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে 20 লক্ষ মৃত, 28 লক্ষ অন্য কেন্দ্রে চলে যাওয়া, 61 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই বিশাল সংখ্যক নাম মুছে ফেলা নিয়ে বিরোধীদের অভিযোগ, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত, আর তা করা হচ্ছে বিজেপির নির্বাচনী সুবিধার জন্য। এই ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা ক্রমাগত আলোচনার দাবি জানিয়ে আসছে। তবে সভাপতির পক্ষ থেকে তাৎক্ষণিক আলোচনা অনুমোদন না পাওয়ায় লোকসভা ও রাজ্যসভায় বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে সুপ্রিম কোর্টেও এই প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহারে। শীর্ষ আদালত ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও এর সময় নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি কমিশনকে আধার, ভোটার আইডি ও রেশন কার্ড, এই 3টি পরিচয়পত্রকেই গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনার নির্দেশ দিয়েছে। অর্থাৎ এক কথা সৌমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছে, এই প্রত্যেকটি নথি কিন্তু আপনাদের যোগ্যতা প্রমাণ করে দিচ্ছে, আমাদের যোগ্যতা প্রমাণ করে দিচ্ছে। আমরা যারা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী, আমাদেরও এই বিষয়ে অবশ্যই অবগত থেকে এই বিষয়ে অংশগ্রহণ করতে হবে যদি এসআইআর প্রক্রিয়া বাংলার ক্ষেত্রে লাগু হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে লাগু হবে কি হবে না। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সূত্র মারফত যেমনটা জানতে পারছি, শুধুমাত্র বিহার নয়, বিভিন্ন জায়গায় দেশের প্রত্যেকটি রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া লাগু হবে।